প্রিয় মহোদয়গণ, আজকে bdlaws24.com এর সৌজন্যে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 এর সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করছি এবং আমাদের আলোচনায় এই মুহূর্তে আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার জনাব শামীম হায়দার পাটোয়ারি। ওনাকে আমরা সবাই জানি, আমাদের জুডিশিয়ারি বিশেষ করে বিচার বিভাগের জন্য উনি অত্যন্ত বলিষ্ঠভাবে কথা বলে যাচ্ছেন এবং আমরা এই আইনটির আলোচনা ওনার মাধ্যমেই শুরু করছি। প্রিয় মহোদয়গণ, আমি মিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই আইনটির সুবিধা এবং অসুবিধা, আইনগতভাবে সুবিধা এবং অসুবিধা কি? ধন্যবাদ আজিজুর রহমান দুলু সাহেব এবং আপনার এই নোবেল ইনিশিয়েটিভটা ল নিউজ 24 মাধ্যমে আমরা যে টক শো গুলো আয়োজন করে এবং বেশ কয়েকটি দেখেছি এবং এর মাধ্যমে অবশ্যই সমাজে একটা নতুন মেসেজ যাচ্ছে এবং পজিটিভ মেসেজ যাচ্ছে। আমি দুটো কথা বলবো। আমার এই ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্র্যাকটিসের অভিজ্ঞতা প্রায় 14-15 বছর, সব মিলিয়ে আমি যেটা বলবো, জুডিশিয়াল যে কোনো ডেভেলপমেন্ট আমরা দেখেছি খুব স্লোলি হয়, খুব ধীর গতিতে হয়। এক মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়ন করতে প্রায় 20 বছর লেগেছে, তাও 80% বাস্তবায়ন হয়েছে, 20% হয়নি। সুপ্রিম কোর্টের আলাদা সেক্রেটারিয়েট হওয়ার কথা সেই 2098 সালের জাজমেন্ট এখনো হয়নি। তো সেখান থেকে আমি মনে করি, মিজান ভাই মনে জয়েন করেছেন, সেখান থেকে আমি মনে করি যে আমাদের ই জুডিশিয়ারি যে একটা ন্যাশনাল ডিমান্ড, নট অনলি ফর করোনা পিরিয়ড, অলওয়েজ উই আর এ ন্যাশন অফ 32 লাখ মামলা, 32 লক্ষ মামলার জাতি আমরা। আমাদের যাদের সংখ্যা লেস দেন 2500 অথবা 2000 এরকম হবে। 2014 সালে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেব ল কমিশনের চেয়ারম্যান, উনি বলেছিলেন যে আমাদের ইমিডিয়েটলি 3000 জাজ নিয়োগ দেওয়ার কথা। 2014 সাল থেকে 2020 পর্যন্ত আমার ধারণা 200 জন জাজ নিয়োগ দেওয়া হয়। এই যে হিউজ ডেডলক ক্রিয়েট করা হচ্ছে, কেস লক ক্রিয়েট হচ্ছে, এগুলোর সমাধান কি? এগুলোর সমাধান কখনোই ট্রেডিশনাল কোর্ট সিস্টেম দিয়ে আমরা করতে পারতাম না। আমাদের প্রচুর বিচারক নিয়োগ দিতে হবে, পাশাপাশি প্যারালাল সাপ্লিমেন্টারি কোর্ট, এটা আমাদের সবসময় করা উচিত ছিল। এখন কোভিড এর কারণে আমরা এটা করতে বাধ্য হয়েছি। কোভিড না হলে এটা হয়তো আরো অনেক দিন পরে আসতো এবং সেটা আমাদের জুডিশিয়ারিতে আপনার একটা সাউন্ড আসতেছে আমার মনে হয়, তাই না? জেনারেটরের সাউন্ড আসছে। আপনি শুনতে পাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই কোভিড আসার কারণে আমাদের এই ভার্চুয়াল কোর্ট আইনটা দ্রুত পাস হয়েছে। এটা যখন অর্ডিন্যান্স হিসেবে আসছে, ন্যাচারালি একটা অর্ডিন্যান্স নিয়ে আমরা খুব বেশি কথা বলি না, কারণ এটা ইমার্জেন্সি সিচুয়েশন থাকে। জেলখানায় প্রায় 50 থেকে 70,000 আসামি ছিল, ওদেরকে দ্রুত জামিন দেওয়া যারা জামিনের যোগ্য, এবং পাশাপাশি জেলখানায় করোনার একটা প্রাদুর্ভাবের ভয় ছিল, যে কারণে রাষ্ট্রপতি মহোদয় দ্রুত অর্ডিন্যান্সটি পাস করেন। অর্ডিন্যান্সটি পাস করার পরে সংসদে পাস যেটা প্লেস করা হয় অ্যাজ পার কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট। সেই দিন থেকে কিন্তু পরবর্তী প্রায় 40-45 দিন পরে এই অর্ডিন্যান্সটি অ্যাক্টে রূপান্তর হয়। এই 40-45 দিনের মধ্যে ল কমিশন একটা রিপোর্ট দিয়েছে, পত্রিকার সাংবাদিকরা একটা রিপোর্ট দিয়েছে, মিজান ভাই অনেক সাজেশন দিয়েছে, আমি শিওর বিচারপতিরা অনেক সাজেশন দিয়েছে, সুপ্রিম কোর্ট বার সাজেশন দিয়েছে, অ্যাটর্নি জেনারেল মহোদয় সাজেশন দিয়েছে। আমি যেহেতু ওই ক্যাপাসিটিতে ছিলাম ল কমিটিতে, আমি এগুলো দেখার সুযোগ পেয়েছি। আমরা ল কমিটিতে অনেক কিছু আলোচনা করেছি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আইনটিতে এই বিশাল আলোচনার মধ্যে একটি সাজেশন, একটি অক্ষর পরিবর্তন ছাড়া, অর্থাৎ আমাদের কার্যকর এবং একটা যুগোপযোগী ই গভর্নেন্স চলে যাওয়া, ই জুডিশিয়ারিতে চলে যাওয়া, আমরা সেই সুযোগটা হারিয়ে ফেললাম। এবং সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এই আইনটার, এখানে দায়েরের কোনো বিধান নেই। বিচার থেকে আইনটা শুরু হচ্ছে, বিচার। এখন এটা বোধগম্য যে কিছু কিছু জটিল মামলা দায়ের করতে কিছু কিছু কমপ্লিকেশন আসতে পারে, সেটা তো বিচারকের একটা স্বেচ্ছাধীন ব্যাপার থাকতে পারতো। যে মামলাগুলো উনি মনে করতেন অনলাইনে দায়ের করা যাবে না, উনি দেখে শুনে বলতে পারতেন যে এই মামলাটা ফিজিক্যালি অথবা রেগুলার দায়ের করতে হবে। কিন্তু আমাদের এই আইনে সম্পূর্ণ দায়েরটা বার্ড হওয়ার কারণে আমাদের করোনা ঝুঁকি, একই সাথে মামলার যে ঝুঁকি, মামলার যে সংখ্যার ঝুঁকি, এই দুটো ঝুঁকি পাশাপাশি রয়ে গেল।
যে কারণে আইনটি পূর্ণাঙ্গ হইয়াও পূর্ণাঙ্গ হইল না। আমি মিস্টার পাটোয়ারি, আপনি কি বলতে চাচ্ছেন যে এই আইনে নালিশ দায়েরের ক্ষেত্রে একটা ল্যাকিউনা রয়ে গেছে? শুধু নালিশ দায়ের না, নালিশ দায়ের, সিভিল মামলা দায়ের, যে কোনো মামলা দায়ের, আপনি তো কোনো মামলাই দায়ের করতে পারবেন না। ইট উইল স্টার্ট ফ্রম ট্রায়াল। মামলার প্রথমেই বলা হচ্ছে যে মামলার বিচার, মামলার প্রিয়েম্বল, এই আইনের প্রিয়েম্বল এবং সেকশন 3 তে স্পষ্ট বলছে যে মামলার বিচার, মামলার বিচারিক অনুসন্ধান, দরখাস্ত, আপিল শুনানি, দায়ের শব্দটি আমরা কমিটিতে আলোচনা করেছিলাম, তবে কমিটি সেটা পরবর্তীতে নানা কারণে অ্যাপ্রুভ করেনি। সংসদে আমি সংশোধনী এনেছিলাম। এ বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছে এটা ঝুঁকিপূর্ণ। অবশ্যই ঝুঁকিপূর্ণ, তবে আমাদের স্বাভাবিক ব্যবস্থা কি ঝুঁকিপূর্ণ না? স্বাভাবিক যে রেগুলার কোর্ট, এটাও তো ঝুঁকিপূর্ণ। তার থেকে বড় কথা হচ্ছে দীর্ঘসূত্রিতার কারণে, বিচারক স্বল্পতার কারণে, আদালত তথ্যের স্বল্পতার কারণে, ট্রেডিশনাল সিস্টেমের কারণে, অ্যাক্টিভ কেস ম্যানেজমেন্ট না থাকার কারণে আমাদের বিচার ব্যবস্থা ন্যায় বিচার করতে পুরোপুরি পারছে না। এটা বিচারকদের দোষ না, এটা আইনমন্ত্রীর দোষ না, অ্যাজ এ হোল রাষ্ট্রের দোষ। তো সেখানে আমরা যদি একটা ইফেক্টিভ এবং কম্প্রিহেন্সিভ ই জুডিশিয়ারি সিস্টেম করতে পারতাম, এবং সেখানে প্রথম দিকে কিছু দুর্বলতা দেখা দিত, কিছু অন্যায় হতো, কিছু দুর্নীতি হতো, কিন্তু একটা পর্যায়ে আমরা এটাতে ইকুইপ হতে পারতাম। করোনা আমাদের এই সুযোগটা এনে দিয়েছে, এই সুযোগটি আমাদের পুরোপুরি নিতে হবে। আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন এটলি ক্ষমতায় আসলেন, ওনার ইলেকশন ম্যানিফেস্টো ছিল দুটো বিষয় নিয়ে। এক, আমি ক্ষমতায় গেলে লিগাল এইড চালু করব। দুই, আমি পাবলিক হেলথ, এনএচএস যেটা হয়েছে, এটলি করেছে, চালু করবো। অর্থাৎ স্বাস্থ্য এবং হেলথ এবং আইন সেবা দুটোকে এটি এক চোখে দেখেছেন, এত গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের এক একজন বিচারক প্রতি মামলা হচ্ছে মামলা হাজিরা নিতেই তো আমাদের বিচারকরা 1-1.5 ঘন্টা সময় চলে যায়। তাদের পক্ষে বিচার করা অত্যন্ত কঠিন। আর যখন আমরা ভার্চুয়াল সিস্টেম করবো, আমরা শনিবারও কোর্ট করতে পারবো, ইভেন এক্সট্রিম সিচুয়েশনে আমরা ফ্রাইডে কোর্ট করতে পারবো, আমরা অফিস আওয়ারের পরেও কোর্ট করতে পারবো। মিস্টার পাটোয়ারি, আপনার সাথে একমত যে এই আইনে আসলে অনেকগুলো ত্রুটি রয়ে গেছে বা ল্যাকিউনা রয়ে গেছে। তার মধ্যে হলো আপনার এই ফাইলিং, মানে মানে নালিশ দায়ের। মিস্টার আমি এখন আসতে যাচ্ছি মিস্টার মিজানুর রহমান খান, যিনি প্রথম আলোর জয়েন্ট এডিটর, এবং আপনার কাছে আমি বিশেষভাবে জানতে চাই, আমাদের দেশে এই আইনটি মানে ব্যবহার করার ফলে অনেক সময় আমরা শুনতে পেয়েছি যে এভিডেন্স অ্যাক্ট সহ অন্যান্য আইনের পরিবর্তন বা অ্যামেন্ডমেন্ট করা দরকার, কিন্তু এভিডেন্স অ্যাক্টের 3 ধারায় এভিডেন্সের যে সংজ্ঞা দেয়া হয়েছে, সেই সংজ্ঞা অনুযায়ী আসলে আদালত যাহা কিছুই মনে করিবে তাহাই যদি এভিডেন্স হয়, মানে অল স্টেটমেন্টস মে বি ইনক্লুডেড ইফ দ্য কোর্ট কনসিডার্স অ্যাজ এভিডেন্স, তাহলে সেক্ষেত্রে আমাদের এভিডেন্স অ্যাক্টের মানে সংশোধনের প্রয়োজনীয়তা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি মনে হয় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। উদ্যোগ এইটা একটা খুব সময়োপযোগী উদ্যোগ। এই ধরনের যে ডায়লগ, অ্যাকচুয়ালি আপনি যে কথা বলেছেন এর একটা সমাধান হচ্ছে যে এই ধরনের ইন্টারাকশন বা সংলাপের সংখ্যা এবং ব্যাপকতা বাড়িয়ে দেওয়া। বার এবং বেঞ্চের মধ্যে, লিটিগেন্ট পিপলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং অনেক সময় দেখা গিয়েছে যে ভালো আইন বা ভালো একটা ব্যবস্থা সম্পর্কে যারা অংশীদার, যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে যথেষ্ট এবং পর্যাপ্ত বোঝাপড়ার অভাবে সেই আইনগুলো অনেক সময় ভালোভাবে, আমাদের আইনগুলো কাগজে কলমে পড়ে থাকে কিন্তু সেগুলোর ব্যবহার হয় না বা অনুশীলন হয় না। সেরকমের একটা বড় ঘটনা কিন্তু এবারের এই তথ্য প্রযুক্তি আইন। এখন দেখেন আপনি, তথ্য প্রযুক্তি আইনটা এমন ভাবে এসছে, এটা এসছে একটা কোভিড সিচুয়েশনে, মানে, এবং কোভিড চলে গেলে পরেই আমরা এই থেকে আবার আমরা আগে ব্যবস্থায় ফিরে যাব, এই ধরনের একটা সাইকি কিন্তু আমাদের মধ্যে কাজ করছে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে ভেঙে দেয়া, এবং এইটা ভেঙে দেওয়ার জন্য বেশি বেশি করে ইন্টারাকশন হতে হবে অংশীজনদের মধ্যে। যেমন এই এরকমের একটা এত বড় একটা বৈপ্লবিক পরিবর্তন, যেটা একটা নতুন দিগন্তের সূচনা করেছে, এবং আমি এটা বুঝতে পারি না যে কেন আমাদের বার কাউন্সিল, আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আমাদের হাইকোর্ট এবং আমাদের অ্যাপিলেট ডিভিশন, আমাদের ফুল কোর্ট যাদের সমন্বয়ে গঠিত,
সে তাদের মধ্যে আমরা কিন্তু এ পর্যন্ত কোনো এই বিষয়ে কোনো ওয়েবিনার বা একটা বড় ধরনের কনফারেন্স সেটা কিন্তু আমি হতে দেখছি না। এবং আমরা একটা ট্রেডিশনাল আমাদের কতগুলো মাইন্ডসেট আছে। আপনি যে প্রশ্নটা তুলেছেন এবং আপনি এই বিষয়টি আপনি আমাকে আমি অন্য একদিন আপনাকেই আমি এই প্রশ্নটা করেছিলাম এবং আমি এটা জানি যে এটা কি অবস্থায় রয়েছে। দেখুন এখন আপনি ওইটা কোনো অবাক হওয়ার বিষয় নয় যে বহু আইনজীবী বা এই স্টেক হোল্ডারদের মধ্যে মানে বোথ বার অ্যান্ড বেঞ্চের জায়গা থেকে বলছি যে এবং ইভেন কোর্ট অফিসিয়াল যারা তাদেরও আন্ডারস্ট্যান্ডিং এ কিন্তু কিছু বিষয় আসতে হবে। এখন তো সবাই অনেক নতুন নতুন জিনিস আমাদেরকে জানতে হবে। আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে প্রবেশ করছি, আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতে হবে। এখন সেই জন্য তো আবার নিশ্চয়ই নতুন নতুন ডিভাইস, নতুন নতুন জিনিস, জ্ঞানের পরিধি বিস্তৃত হয়ে চলছে সারা বিশ্বে এবং বিশ্ব যে গ্লোবাল ভিলেজ সেটা সব থেকে বেশি কোর্টই প্রমাণ করবে। এবং কোর্টে জুরিডিকশন এক সময় আমরা প্রায় 90% আমরা শুধুমাত্র ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বা ইন্ডিয়ান জুরিডিকশন থেকে আমাদের এখানে আমাদের বিশিষ্ট আমাদের ব্যারিস্টার সাহেব যিনি এখানে আছেন তিনি একজন মানে স্বনামধন্য প্র্যাকটিসিং লয়ারও। আপনিও একজন প্র্যাকটিসিং লয়ার, আপনি জুডিশিয়ারি থেকে ইস্তফা দিয়ে আপনি বারে এসে জয়েন করেছেন বেঞ্চ থেকে, সুতরাং আপনি দুই দিকই দেখেছেন। আপনি দেখবেন যে ইন্টারাকশনটা অতীতের যে কোনো সময়ের তুলনায় আমি এটা বলতে চাইছি আমাদের যে পুরনো ধ্যান ধারণা আছে, মাইন্ডসেট আছে, এটা ভেঙে বেরিয়ে আসতে হবে। যেমন একটা আইনের কি অ্যাপ্লিকেশন হবে সেটা সবসময় আমাদের মাথার মধ্যে থাকবে। ওই যে 111 ওখানে যে বলা আছে যে নিম্ন আদালত গুলো হাইকোর্টের রায় দ্বারা পরিচালিত হবে, তার জন্য ওটা বাধ্যতামূলক হবে এবং আপিল বিভাগের রায় সেটা হাইকোর্ট এবং অধস্তন আদালতের জন্য বাধ্যকর হবে এবং রায় রায় কথা হয়। মানে অর্থাৎ হচ্ছে যে আমাদের ট্র্যাডিশনাল যে মাইন্ডসেট এবং থিঙ্কিং তার মধ্যে আপনি দেখবেন যে সবসময় কি হয়েছে, আদালতের আদেশ আদেশের মতো কথা হচ্ছে এবং এই আদালতের যে রায়গুলো হচ্ছে এই রায়ের আলোকে কোনো গাইডলাইন হচ্ছে না, প্রশাসনিক আদেশ হচ্ছে না। সাম্প্রতিককালে আমি কিছু পরিবর্তন, মাদকের মামলা যেভাবে মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম সাহেবের থেকে ওখান থেকে একটা আমি দেখলাম যে একটা ডিসিশন এসছে, তারপর সেটাকে একটা গাইডলাইন আকারে বা নির্দেশনা আকারে এটাকে অধস্তন আদালতের মাধ্যমে দেয়া হয়েছে। তো এই যে জায়গাগুলো এইগুলোতে আপনি দেখবেন যে এখানে আজকে যে আপনি সেকশন 3 এভিডেন্স অ্যাক্টের কথা বলে এসছেন, সত্যি কথা বলতে কি যে আমাদের দেশে যে আমরা যে একটা ভার্চুয়াল কোর্ট ব্যবস্থাপনায় গিয়েছি সেটা কিন্তু আমাদের পুরো মানে ব্যবস্থাপনার জায়গা যদি দেখেন, পার্লামেন্টের অ্যাটিটিউডের জায়গা থেকে দেখেন, এক্সিকিউটিভের অ্যাটিটিউডের জায়গা থেকে দেখেন যে তারা আগে থেকেই এই জুডিশিয়ারির যে পরিকল্পনা নিয়ে এসছে এবং বিশ্ব মানে যেভাবে ব্যাপক পরিসরে যাচ্ছে এবং আমাদের সঙ্গে তুলনা করা যায় কমন ল জুরিডিকশনের দেশগুলো, ইন্ডিয়া এবং আমাদের অন্য দেশগুলো, তারা কিন্তু সবাই বলছে যে আমরা আর আগের অবস্থাতে ফিরে যাব না। কিন্তু এখানে আমাদেরকে এক্সিকিউটিভ থেকে ঘোষণা দেয়া হচ্ছে যে এটা শুধুমাত্র একটা টেম্পোরারি সময়ের জন্য, আমরা যেই কোভিড চলে যাবে অমনি আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব। এই অবস্থাটাকে ডেটার করা বা এটাকে থামিয়ে দেওয়ার জন্য ব্যাপক ভিত্তিক সংলাপের দরকার এবং সেই সংলাপের মধ্যে মানুষকে বোঝাতে হবে বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশন এদের, আমি এই জন্য বলবো যে একটা গ্র্যান্ড কনফারেন্স হতে পারে যেমন আমরা একটা সময় দেখেছি এবং তাতে এক্সিকিউটিভেরও থাকা উচিত এবং আমাদের এখানে একটা টেবু, যে এই টেবুটা আমি মনে করি এবারে ভেঙে যাক। বহু বছর আমাদের টেবু থেকেছে যে আমাদের জাজ সাহেবরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না, আমাদের আচরণবিধিতে লিখে রেখেছে যে প্রেসের সঙ্গে ইন্টারভিউ দেওয়া যাবে না, কিন্তু এটা এখন বুঝতে হবে নলেজ ডিসেমিনেশন, নলেজ শেয়ার করা মানে অ্যাকাউন্টেবিলিটি। আমি যে ওপেন কোর্টের কথাটা আমার কনস্টিটিউশনে লিখে দিয়েছে, সেই ওপেন কোর্টের যে একটা সংজ্ঞা সেটা শুধুমাত্র কি আপনি বার অ্যান্ড বেঞ্চ এই দুই মিলিয়ে আপনি একটা ওপেন কোর্টে বসে মিটিং করলেন তা নয়। ইংল্যান্ডের যে গাইডলাইন তাতে লিখে দিয়েছে যে এখন একজন মডার্ন জাজের অ্যাকাউন্টেবিলিটি কনসার্নসের কাছে প্রাইমারিলি, ইয়েস, কিন্তু সেটা কি করে ভেন্টিলেট হবে? আজকে তাদের গাইডলাইন এভাবে লিখে দিচ্ছে যে আজকের এই সেঞ্চুরির একজন বিচারক তিনি রায় দিবেন, রায় দেওয়ার সাথে সাথে একটা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাদেরকে মনে রাখতে হবে যে এক বিচার কক্ষে একজন জাজের কোনো প্রাইভেসি নেই।
তো এখন যদি প্রাইভেসি না থাকে, তার প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটারান্সেস, এটা যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি এবং স্ক্রুটিনির মধ্যে হয়ে থাকে, তাহলে পরে অবস্থাটা এখন এমন দাঁড়াচ্ছে যে আপনি রায় পড়ছেন, আপনি একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফ পড়ার মধ্যেই কিন্তু সেটা শুধুমাত্র স্ক্রুটিনি বা অ্যাকাউন্টেবিলিটি বা ট্রান্সপারেন্সি জায়গাটা শুধুমাত্র আপনার নির্দিষ্ট ভূখণ্ডের একটা টেরিটরির মধ্যে নয়, এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজে পরিণত হচ্ছে। এই যে আমাদের কোর্ট অফ রেকর্ড আমরা লিখে রেখেছি, এখানে এখন আমাদের ক্রিয়েটিভ চিন্তার জায়গায় আমাদেরকে সৃজনশীল ভাবতে হবে যে আমাদের এই কোর্ট অফ রেকর্ড উইদিন টেরিটোরিয়াল লিমিটের দিন শেষ হয়ে যাচ্ছে। আমরা চাই বা না চাই, কিছু ব্যক্তি আমরা কনভিন্সড হই বা না হই, আমাদের জুরিডিকশন, আমাদের হরাইজন কিন্তু আমাদের বিয়ন্ড আমাদের কন্ট্রোল চলে যাচ্ছে। আপনি দেখেন এডিআর, আপনারা সবসময় ভেবেছেন যে আমাদের লোকজন বসে বসে এখানে বসে এডিআর করবে, এখন এডিআর শব্দ বদলে সুন্দর এসে গেছে ওডিআর, অনলাইন ডিসপিউট রেজলিউশন। এখন আপনি আরবিট্রেশন করবেন, আরবিট্রেশনের মেইন কোর্ট আপনি কোন জায়গায় ধরবেন? এখন কোর্টকে সেই জন্যই ধরা হচ্ছে যে ইট ইজ এ সার্ভিস, নট এ প্লেস। তো এখন আপনি, আপনার একজন থাকবে প্যারিসে, দেখেন আজমালুল হোসেন কিউসি সাহেব সিঙ্গাপুরে বসে আপনার অংশ নিয়েছে। এখন এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন যে আপনি, যেমন আমি এটাকে ওই রেফারেন্স থেকে বলছি যে মাননীয় বিচারপতি কাছ থেকে একটা রায় এসেছে, একটা সিদ্ধান্ত এসেছে যে 10,000 পিপিই দেয়া হবে। এখন দেখেন এইগুলো কিন্তু একটা উন্মুক্ত আলোচনার বিষয়। এখন হচ্ছে যে আপনার যে ভার্চুয়াল যে প্রেজেন্স, সেটা কি আপনি কি আপনার এই রায়ে বা আপনি সেটা যদি রায় দিয়ে না পারেন, তাহলে আপনার কি কিন্তু এটা ইন্টারপ্রেট করতে হবে যে আমি ধরুন একজন অ্যান্টিসিপেটরি বেইলের, আমি একজন মানে সম্ভাব্য অভিযুক্ত বা XYZ যে হোক, এখন তিনি আদালতের কাছে নিজেকে তিনি সোপোর্ট করতে চাইছেন। তো এখন হচ্ছে যে আমার এই প্রেজেন্স, দেখেন আমি আমাদের দেশে তো এই উদাহরণ তৈরি হয়েছে, আমি বারবার এই আলোচনায় আমি শেরপুরের উদাহরণ আনি। দেখেন শেরপুর একটা কি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। সবাই দেখেন এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে আমি বলছি যে আইন থাকলেই হবে না, সেটাকে কার্যকর করতে হবে। সারা দেশের অধস্তন আদালতের প্রায় কেউই করলেন না, কিন্তু শেরপুরের ডিসিশনটা আপনি দেখেন, এবং না তার যে ডিসিশনটা নিলেন সেই কারণে সেটা ওভাররুলও করা যাচ্ছে না, কারণ তিনি মানে আসামিকে ফিজিক্যালি উপস্থিত করিয়ে হিয়ারিং করিয়ে সারেন্ডারের শর্তটা পূরণ করে নিলেন, এবং সেখানে 800 আসামিকে সারেন্ডার হিসেবে গণ্য করা হলো। তাহলে আমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিংটা কি? আমাদের এই জায়গাটাই কি খুব স্পষ্ট? এই কোশ্চেন গুলোর কিন্তু একটা উত্তর হতে হবে। আমি নিশ্চয়ই যে সিদ্ধান্তটি এসছে, আমি নীতিগতভাবে আদালতের সিদ্ধান্ত, সেজন্য আমি তার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমি মনে করি যে এটা একটা আলোচনারও দরজা খুলে দিয়েছে যে আপনি কি সবসময় এটা পারবেন? আপনি কি প্রেজেন্সটা যদি আজকের অ্যান্টিসিপেটরি বেইলের আপনি যদি প্রেজেন্সটাকে যদি এভাবে আপনি দেখান, তাহলে কি খুব অসুবিধা হয়? ইয়েস, মিস্টার মিজানুর রহমান খান, আপনার এই পয়েন্টের সাথে আমরা একমত। আমি এখন একটু মিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ওনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে আপনি ইতোমধ্যে বলেছেন যে আসলে আমাদের আইনের ল্যাকিউনা রয়েছে। এই ল্যাকিউনাটা এরকম যে সেকশন 4 সাবসেকশন 1 স্মল এইচ, এখানে কমপ্লেন্টের সংজ্ঞা দেয়া হয়েছে সিআরপিসি 1898 এর। এই 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 সেকশনে কমপ্লেন্ট দুই ভাবে করা যায়, একটা হলো ওরালি আর একটা হলো ইন রাইটিং। তাহলে আমাদের এই আইনে যদিও মানে সরাসরি নালিশ দায়েরের কথা বলা হয়নি, আপনি যেটা বলেছেন যে বিচার থেকে শুরু, এখানে আপনার সাথে একমত। এবং এই বিষয়টি, এই যে নালিশ দায়েরের কথা বলা না থাকলেও সুপ্রিম কোর্ট কি করলেন, 2020 সালের 11 তারিখে 11 জুলাই একটা সার্কুলার দিয়ে নালিশি দরখাস্ত বলে এটাকে এক্সটেনশন দিলেন। কিন্তু এই যে মৌখিকভাবে যে একজন ব্যক্তি নালিশ দায়ের করতে পারেন, অথবা সেকশন 45 অফ দ্য সিআরপিসি অনুসারে যদি একটি ঘটনা ঘটে যায়, তাহলে এই ঘটনাস্থল থেকে যদি থানা এবং ম্যাজিস্ট্রেটের দূরত্ব যদি নিয়ারেস্ট যেটা, যদি থানার দূরত্বে সে ম্যাজিস্ট্রেটের দূরত্ব কাছে হয়, তাহলে এই অপরাধটি তখন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকেই দিতে হবে, নট টু দ্য পুলিশ স্টেশন। এটা আইনেই বলে দিয়েছে। তাহলে এই ব্যক্তিও কিন্তু তাহলে কমপ্লেনটা হয় লিখিতভাবে দিতে পারবে, নাহলে মৌখিকভাবে দিতে পারবে। তাহলে আমাদের এই আইনে
মৌখিকভাবে নালিশ না দেওয়ার যে ব্যাপারটি এবং লিখিতভাবে নালিশ না দায়ের করার যে ব্যাপারটি, উপেক্ষিত থাকার যে কারণটি, এটা কি আমাদের প্রশাসনিকভাবে আমাদের বিচার বিভাগের ক্ষমতা অপহরণের শামিল কিনা? মিস্টার পাটোয়ারি। রক্ষণশীল মনোভাব রাখা হচ্ছে। আইনমন্ত্রী মহোদয় একটা মধ্যম অবস্থানে করেছেন, অর্থাৎ তার একদিকে আছে বিপুল সংখ্যক আইনজীবী যারা রেগুলার কোর্ট চাচ্ছে, যে কোনো মূল্যে বর্তমানে ফুল সুইং রেগুলার কোর্ট আমরা চাই। তাদের ধারণা রেগুলার কোর্ট ছাড়া তারা যেভাবে আয় রোজগার করছিলেন এভাবে করতে পারবেন না। আরেকটা গ্রুপ আছে, ঠিক আছে অল্প কিছুদিন কোভিড এর জন্য আইনটা থাকবে, তারপরে আবার রেগুলার কোর্ট হয়ে যাবে। আর আরেকটা গ্রুপ আছে যারা তুলনামূলক ইয়াং, তারা বলছে না আমরা সবসময় একটা অনলাইন ভার্চুয়াল সিস্টেম চাচ্ছি। ডিজিটাল ইগনোরেন্স, ডিজিটাল এবং ডিজিটাল লিটারেসি, ডিজিটাল ইনটক্সিকেশন, তিনটা টার্ম এখানে খুব ইম্পর্টেন্ট, এবং জেনারেশন গ্যাপ একটা ব্যাপার আছে। কিন্তু এখানে সরকারের যেটা উচিত ছিল, এই আইনটা যখন পাশ করেছে সাথে সাথে একটা থোক বরাদ্দ দিয়ে অথবা বার কাউন্সিলের ইনিশিয়েটিভ নেওয়া দরকার ছিল, কারণ বার কাউন্সিলের ফান্ডের কোনো অভাব নাই। ডিস্ট্রিক্ট বারগুলোরও ফান্ডের খুব একটা সমস্যা থাকার কথা না, সুপ্রিম কোর্ট বারেরও কোনো সমস্যা নাই। তারা প্রত্যেক আইনজীবীকে একটা অনারিয়াম দিয়ে এই বিষয়ে ট্রেনিং করাতে পারতো। এতে যেটা হতো, স্ট্রাগলিং লয়াররা তারা একটা প্রণোদনা পেতেন ইনডাইরেক্টলি, এবং যে ডিজিটাল ভীতিটা কাজ করছে সেই ভীতিটা কেটে যেত, আইস ব্রেকিং হয়ে যেত। এবং ওয়ান্স আইস ব্রেকিং হয়ে যেত, তখন এই সিস্টেমটা এত সহজ, এত সিম্পল, এত কমফোর্টেবল, আপনাকে ট্রাফিক জ্যাম ফেস করতে হচ্ছে না, আপনি নিজের বাসায় বসে চা খেতে খেতে কমফোর্টেবলি হিয়ারিং করতে পারছেন। এর থেকে কমফোর্টেবল সিস্টেমে বাধা দেওয়ার কোনো সুযোগ কারো হতো না, বা কেউ স্বপ্ন দিয়ে বাধা দিত না। শুধুমাত্র একটা আইন চাপিয়ে দিয়ে একটা আইন বাস্তবায়ন করা যায় না। এই বিশাল জিনিসগুলো গ্যাপ করার কারণে একটা বড় অংশ চাচ্ছে এই আইনটা অনলি টেম্পোরারি হবে। এবং মাননীয় আইনমন্ত্রী সংসদেও বলেছিলেন যে এটা আপাতত কোভিড পিরিয়ডে হোক, কিন্তু তার আগে প্রথমে বলে নিয়েছিলেন এটা চিরস্থায়ী হবে। মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন একটা চিরস্থায়ী অনলাইন কোর্ট সিস্টেম। এটা আমাদের জন্য একটা ব্লেসিংস। মিস্টার পাটোয়ারি, আমার কনসেন্ট্রেশন মানে কোশ্চেনের যে কনসেন্ট্রেটিং মানে পার্টটা হলো যে আমাদের এই আইনে আপনি ইতোমধ্যে বলেছেন যে এই আইনে ল্যাকিউনা রয়েছে, পার্টিকুলারলি নালিশ দায়েরের কথা আইনে উল্লেখ নেই, শুধু বিচার থেকেই আইন শুরু হয়ে গেছে। তাহলে এই যে নালিশ দায়ের সেকশন 4 সাবসেকশন 1H অনুসারে এবং সেকশন 45 অনুসারে নালিশ দুই ভাবে দায়ের করা যায়, মৌখিকভাবে অথবা লিখিতভাবে। পরে সুপ্রিম কোর্ট 2020 সালের এই 11 জুলাই যে সার্কুলারটা দিল, সেখানে শুধুমাত্র বললো নালিশি দরখাস্ত। তাহলে ধরুন আমরা তিনজন কোনো একটি ব্যাপার নিয়ে আমরা নালিশ দায়ের করব, আমরা কোনো একটি জেলার বারের সকল অ্যাডভোকেটের কাছে গেলাম, ওনারা কি করলেন, আমাদের মানে নালিশটি বুঝলেন না। তাহলে আমরা কি তাহলে আমাদের এই নালিশটি মৌখিকভাবে এখন দায়ের করতে পারবো না? আমাদের তো সিআরপিসি সেকশন 4 অথবা 45 তো স্থগিত হয়নি। এই বিষয়টি কি আমি বলতে চাচ্ছি যে এই বিষয়টি কি প্রশাসনিকভাবে যারা ড্রাফট করেছেন তারা কৌশলে বাদ দিয়েছেন? না, কৌশলে বাদ দেননি। এটা আসলে প্রথম থেকেই দায়েরের বিষয়ে একটা রক্ষণশীলতা ছিল। আর যেহেতু মাননীয় আইনমন্ত্রী বলেছেন সংসদে যে দায়ের করতে গেলে অনেক দলিল দস্তাবেজ অনেক কিছু সহ দায়ের করতে হয়, উনি সিভিল সুটের ক্ষেত্রে বলেছেন। বাট আমি তখন বলেছিলাম যদি কোনো করোনা রোগী মামলা করতে চায় উনি কিভাবে মামলা করবেন, উনি কিভাবে কোর্টে যাবেন? যদি কোনো রেপ ভিকটিম করোনা এফেক্টেড হয় উনি কিভাবে কোর্টে যাবেন? ওনার এই সুযোগটা আইনে রাখা উচিত ছিল। আমি বলেছিলাম দায়ের শব্দটি রাখা উচিত, প্র্যাকটিস করতে গিয়ে যেখানে যেখানে সমস্যা হবে সেটা প্র্যাকটিস ডিরেকশন, ক্লারিফিকেশন অথবা প্রয়োজনে ফার্দার অর্ডিনেন্স দিয়ে আমরা কারেক্ট করতে পারবো। আমি যেটা ফ্রিলি বলবো যে এই আইনটা মাত্র অল্প 6টা সেকশন দিয়ে একটা জুডিশিয়ারিকে ভার্চুয়াল কোর্ট কভার করা যায় না। আমাদের এভিডেন্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করতে হবে, সিপিসি অ্যামেন্ডমেন্ট করতে হবে, সিআরপিসি অ্যামেন্ডমেন্ট করতে হবে, সিভিল রুলস এন্ড অর্ডার অ্যামেন্ডমেন্ট করতে হবে, ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার অ্যামেন্ডমেন্ট করতে হবে, হাইকোর্ট রুলস এন্ড অর্ডার অ্যামেন্ডমেন্ট করতে হবে, অ্যাপিলেট ডিভিশনের রুলস এন্ড অর্ডার করতে হবে, অরিজিনাল সাইডের রুলস গুলো অ্যামেন্ডমেন্ট করতে হবে, পর্যায়ক্রমে সবই করতে হবে। মূল সমস্যাটা আইনটা কোথায়? আইনটার নামটা দেখেন, আদালতের তথ্য প্রযুক্তি ব্যবহার আইন। কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহারটা আপনি কোথায় করছেন? শুধুমাত্র আইনজীবী এবং পক্ষদের হাজিরা ডিসপেন্সেশন করা হচ্ছে। শুধুমাত্র পক্ষদের এবং আইনজীবী কোনো কোনো ক্ষেত্রে কোর্টে না গিয়েও ভার্চুয়ালি হিয়ারিং করতে পারবে। এর বাইরে কিন্তু আর কোনো তথ্য প্রযুক্তি
ডিজিটাল এভিডেন্স বা অন্য সব কিছু সেগুলো এখানে আসতেছে না। এই আইনটা একটা ন্যারো আইন, এই ন্যারো আইন দিয়ে খুব বেশি দূর আমরা যেতে পারবো না। আমাদের এখন খুব দ্রুত বিশাল একটা আইন করে ফেলা উচিত। আমি সংসদে একটা প্রস্তাব রেখেছিলাম যে এই আইনটাকে 1 বছর মেয়াদ দেওয়া হোক এবং এই 1 বছর মেয়াদের মধ্যেই পূর্ণাঙ্গ আইন করা হোক, এবং এটা ল কমিশন একই মতামত দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল সাহেব একটা চমৎকার অপিনিয়ন দিয়েছিলেন, এটা ইনফরমালি বলছি আমাদের কমিটি মিটিং এ, যে এই আইনে একটা ধারা থাকুক দেওয়ানি এবং ফৌজদারি আইন আদালতের যে ক্ষমতা থাকবে এই আইনের অধীন অনলাইন বা ভার্চুয়াল কোর্ট পরিচালনায় দেওয়ানি এবং সিভিল আদালতের একই ধরনের ক্ষমতা থাকবে। এই ধরনের কিছু হোয়াইট ক্লজ থাকলে তখন জুডিশিয়ারি তার অ্যাক্টিভিজমের মাধ্যমে প্রত্যেকটা প্রবলেম সলিউশন করে ফেলতে পারতো। এই আইনটা জুডিশিয়াল অ্যাক্টিভিজমের পার্টটাকেই বন্ধ করে দিয়েছে। আমরা কোভিড এর আগেও পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনকে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন বলা হতো। জুডিশিয়াল অ্যাক্টিভিজম ভার্সেস জুডিশিয়াল সেলফ রেস্ট্রেইন, জুডিশিয়াল টোটালিটারিয়ানিজম, জুডিশিয়াল হাইপার অ্যাক্টিভিজম, জুডিশিয়াল অ্যাডভেঞ্চারিজম, জুডিশিয়াল চিপ পপুলিজম, এই শব্দগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। এখন কোভিড পিরিয়ডে সাবঅর্ডিনেট কোর্ট বিপুল মামলা নিষ্পত্তি করেছে বা জামিন নিষ্পত্তি করেছে। তুলনামূলক সুপ্রিম কোর্ট কিন্তু মাত্র গুটি কয়েক বেঞ্চ দিয়ে বিচার কার্য পরিচালনা করেছে। এটা হচ্ছে আইনজীবীদের গ্রাইভেন্সের একটা প্রধান কারণ। আপনি যেভাবে করে আমাদের সবসময় 40 থেকে 60টি বেঞ্চ থাকে, ভার্চুয়াল কোর্টে এক্স্যাক্টলি 40 থেকে 60টা বেঞ্চ প্রতিদিন বসতো, তাহলে সকল আইনজীবীরা মামলা করতে পারতো, বিচার প্রার্থীরা ন্যায় বিচার পেত, এই আইনটা নিয়ে অসন্তোষ সৃষ্টি হতো না। এবং বসছে কতক্ষণ? অনলি 3 ঘন্টা। and this is a apparent violation of oath. আপনি পূর্ণ বেতন নিচ্ছেন, শপথ নিচ্ছেন, কিন্তু আপনি অনলাইন কোর্টে বসতেছেন মাত্র 3 ঘন্টা। এর ফলে যেটা হচ্ছে, গুটি কয়েক কিছু আইনজীবী মামলা করতে পেরেছে, বেশিরভাগ আইনজীবী মামলা করতে পারেনি। ডিজিটাল ইগনোরেন্সের সাথে এই যে রেস্ট্রেইনটা, টাইম রেস্ট্রেইন, টাইম কনস্ট্রেইন, এটাও আমাদের প্র্যাকটিক্যাল একটা বাধার সৃষ্টি করেছে। তো আমার মতে এটা উচিত ছিল, ইটস টাইম ফর জুডিশিয়াল স্টেটসম্যানশিপ। দেশে ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসের মধ্যে অনলাইন একটা সিস্টেমের মাধ্যমে জুডিশিয়ারি দেখিয়ে দিতে পারতো যে তারা ন্যায় বিচার করতে পারে, জুডিশিয়ারি দেখিয়ে দিতে পারতো যে তারা পিছু হচ্ছে না। কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট আমি বলবো অনেক ক্ষেত্রেই লিমিটেড এক্সারসাইজ করার কারণে আমাদের সমালোচনার মুখে বেশি পড়তে হচ্ছে। কিন্তু যদি আমাদের সবগুলো বেঞ্চ থাকতো, অ্যাপিলেট ডিভিশন ফুল সুইং অপারেশন করতো, আইনে কোনো বাধা নাই, টেকনিক্যালি কোনো বাধা নাই, কিছু ঝুঁকি সবসময় আছে, এবং আপনার অনলাইন সিস্টেমে একটা সুবিধা হচ্ছে যে আপনি এটাকে রেকর্ড করতে পারছেন। পরে যদি আপনার কোনো ফ্রড হয়ে থাকে, এটা কিন্তু ডিটেক্ট করাও সোজা, এবং এভিডেন্স একটা রয়ে যাচ্ছে, ফ্রডের এভিডেন্স। এবং এখানে সবচেয়ে বেশি দরকার যেটা হচ্ছে বার এবং বেঞ্চের বিশ্বাসের জায়গাটা। কোনো একটা কারণে জাজরা বিশ্বাস করতে পারছে না এই অনলাইন সিস্টেমে সঠিক তথ্য দেওয়া হবে, সঠিক ব্যক্তিকে সারেন্ডার করানো হবে। মিস্টার মিজানুর রহমান খান, সে আইনজীবীর ব্যক্তিগত দায়িত্ব চলে আসে। তো সেখানে আমি মনে করি, মিস্টার পাটোয়ারি আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি একটু মিস্টার মিজানুর রহমান খান ওনার কাছে একটু এই প্রশ্ন রাখতে চাই যে আসলে উনি যেটা বলতেছিলেন, ওই বলা হয়তো উনি শেষাংশে আসতে মানে পারেননি ইন্টারনেট কানেক্টিভিটির কারণে। মিস্টার মিজানুর রহমান খান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন দুঃখিত যে আসলে ইন্টারনেট চলে গিয়েছিল আমার এখানে। হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা, এবং এটা হতেই পারে। যাই হোক, আপনার কাছে যে প্রশ্নটি ইন পার্ট অমীমাংসিত রয়ে গেছে আমার কাছে মনে হয়, সেটি হলো যে এভিডেন্স অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের প্রয়োজনীয়তা আছে কিনা, যে প্রশ্নটি আপনি আনঅফিশিয়ালি আমাকে একদিন মানে অফ দ্য রেকর্ড করেছিলেন এবং আপনি আইনটা বুঝেছিলেন। সেই ক্ষেত্রে আরেকটু এডিশন করে দেই, ইন্ডিয়াতে এই সাবু ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ, এই 1965 সালে একটা মামলা উঠেছিল। এই মামলায় উত্তরপ্রদেশ হাইকোর্ট কিন্তু ক্লারিফাই করে দিয়েছে যে হোয়াট ইজ স্টেটমেন্ট। স্টেটমেন্টের বলে দিয়েছে দ্য এনি অ্যাক্ট অফ স্টেটিং, রিসাইটিং or presenting verbally or in writing about any fact। তাহলে আমাদের এভিডেন্স অ্যাক্টের 3 ধারায় যে কোর্ট মে পারমিটস অল স্টেটমেন্টস অ্যাজ এভিডেন্স, এভিডেন্সের যে ডেফিনিশন, এই অনুযায়ী আমাদের তো এভিডেন্স অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট প্রয়োজন আছে কিনা এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, না আমি কিছুক্ষণ ধরে যে আমি ফিরে এসে ব্যারিস্টার পাটোয়ারি সাহেবের যে তিনি যে বক্তব্য রেখেছেন যে
জুডিশিয়াল স্টেটসম্যানশিপের কথা, আমি টোটালি এগ্রি করি তার সঙ্গে। এবং এটা আসলে এবং এই প্রসঙ্গে আমি স্মরণ করছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা উক্তি আমি স্মরণ করতে চাচ্ছি, যে সেই রিয়েলাইজেশনে সেই ওটা যদি প্রথম ভুল হয়, আমার মনে হচ্ছে যে এটা একটা দ্বিতীয় ভুল হতে যাচ্ছে। মানে উনি একটা জিনিস বলেছিলেন যে সেটা কিন্তু বলেছিলেন যে যদি বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে তিনি এই পণ্ডিতদের দিকে তাকাবেন না, উচ্চ আদালতে তিনি বাংলা চালু করে দিবেন। কিন্তু স্বাধীনতার পরে কিন্তু ব্যাপারটা তাই ঘটেছে যে মানে ভালো বাংলা হবে কিনা, পরিভাষা যথাযথ হবে কিনা সেই ভয়ে আমরা উচ্চ আদালতে বাংলাটা কিন্তু সেইভাবে আমরা চালু করলাম না। কিন্তু সেটা যদি সেই 72 সালেই যদি আমরা চালু করতে পারতাম, তখন কিন্তু আজকের এই 50 বছরে আপনি অনেক গুরুচণ্ডালী, ভুল, পরিমিত মানে যথাশব্দ, আপনি অনেক কিছু একটা বিবর্তনের মধ্যে দিয়ে আসতে পারতেন। তো আজকের যে এই ভার্চুয়াল কোর্ট যে আমরা এই যে আজকের যে ডিভিশন বেঞ্চ আমরা চালাতে পারছি না, মানে সুযোগ থাকা সত্ত্বেও আমাদের তো টোটালি মানে অর্থাৎ যত জুরিডিকশন যেখানে যা কিছু আছে কোনো সীমাবদ্ধ করে দেওয়ার কোনো দরকার ছিল না। এবং এখনো এটা খুব সহজেই এটা ওপেন করে দেওয়া দরকার। এবং আমি বারবার বলবো যে একটা যদি মানে একটা বড় সংলাপ হয় তাহলে পরে কিন্তু আপনি এই সব থেকে আপনি অনেক মানে মুক্ত হতে পারেন। কারণ আপনি দেখেন 64টি জেলার বারের প্রেসিডেন্ট বা সেক্রেটারি, ওখান থেকে একজন ডেলিগেশন এবং ওখানকার একজন ডিস্ট্রিক্ট জাজ এবং বোথ দ্য ডিভিশনস, দেখেন আপনি কি চমৎকার, আপনার প্রযুক্তি আপনাকে হাতে এনে দিয়েছে সুযোগ যে আপনি এখন 116 আর 109 যে আপনি সুপারভিশনের কথা বলছেন, সমস্ত কিছু আপনার কনস্টিটিউশনালি আপনি এম্পাওয়ার্ড, প্রযুক্তি আপনাকে এম্পাওয়ার্ড, শুধুমাত্র সদিচ্ছার অভাব। এই একটা উদ্যোগহীনতার কারণে রীতিমতো একটা মানে এই যে 40 লাখ এবং 2 বছরের মধ্যে 3 বছরের মধ্যে এটা 50 লাখ হবে এই পেন্ডিং মামলার সংখ্যা, আপনি যদি এই তথ্য প্রযুক্তির এই সুবিধাকে ব্যবহার না করেন। এবং আমি আবার বলছি এইখানে একটা ভুল ধারণা হচ্ছে যে যারা এই ফিজিক্যাল কোর্টের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, এখন একটা একেবারে গ্রাউন্ডে আমি এই ব্যারিস্টার শামীম সাহেবকে বলবো যে তার মতো যারা একই সঙ্গে পলিটিক্সে রয়েছেন এবং আইনের জায়গায় রয়েছেন, তারা একেবারে পার্টি, আমি মনে করি যে আওয়ামী লীগের যারা, আপনারা জানেন এটা আমরা সবাই জানি যে তাদের একটা আইন বিষয়ক শাখা রয়েছে এবং এই নেটওয়ার্কটা সারা দেশে বিস্তৃত রয়েছে। এবং আমাদের ইতিহাসে এটা একটা দুর্ভাগ্য যে আওয়ামী লীগের এই চেইন, এই যে আমরা সবসময় প্রশংসা করি আওয়ামী লীগ আমাদের একটা মহিরুহ, তার একটা বিরাট ইতিহাস ঐতিহ্য রয়েছে, তার নেটওয়ার্ক সারা দেশে বিস্তৃত রয়েছে, কিন্তু আপনি দেখবেন যে নতুন কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে আমরা এই নেটওয়ার্কটাকে কখনোই আমরা ওইভাবে আমরা অনুশীলন করতে বা তাকে ব্যবহার করতে আমরা দেখিনি। আমাদের যে এই যে এটা একটা জাতীয় শক্তি, এই যে নেশনের যে এই যে রিসোর্স, এই যে স্ট্রেংথ, সেটা আমি মনে করি যে এই নতুন ব্যবস্থাকে কাজে লাগানোর জন্য সারা দেশে আপনি দেখবেন যে পিপি এপিপি আমাদের প্রসিকিউশন যত ডিস্ট্রিক্টে আছে সবার সঙ্গে আপনি দেখবেন কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের আইন ব্রাঞ্চের সম্পর্ক আছে। তারা কোনো না কোনো ভাবে পদাধিকার বলে ওই সব জেলায় বা জায়গায় তারা কিন্তু আইন বিষয়ক দিকটা দেখছেন। কেউ হয়তো আইন বিষয়ক সম্পাদক, তিনি পিপি হয়েছেন বা এপিপি হয়েছেন বা যে কোনো ভাবে হোক এই কানেকশনটা তার রয়েছে। তাহলে আজকে আপনি যদি তাকে যদি প্রযুক্তির যে স্মার্টফোনের ব্যবহার করা, যে এটাকে যেসব শ্রদ্ধেয় প্রবীণ আইনজীবীদের মধ্যে একটা ভীতি আছে, এটা একটা বাস্তব মানতে হবে যে তারা একটা ভাবে যে এটা একটা কঠিন জিনিস। এখন তাদেরকে কে প্রশিক্ষণ দিবে? আপনি যদি আওয়ামী লীগের এই ক্ষমতাসীন দলের এই নেটওয়ার্কটাকে যুক্ত করেন তাহলে পরে কিন্তু আপনি একই সঙ্গে পলিটিক্যাল প্রসেসের মধ্যেও আপনি এই তাদেরকে যুক্ত করলেন, আপনি তাদেরকে ভালোভাবে আপনি প্রশিক্ষণটাও দেওয়াতে পারবেন। তো আমি বলবো আপনার যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন, দেখেন এইখানে আপনার এভিডেন্সের অর্থ বলছে অল স্টেটসমেন্টস হুইচ দ্য কোর্ট পারমিটস, আপনি মে দিয়ে বলছিলেন, তার থেকে অনেক স্ট্রঙ্গার। কোন মেয়ের কোনো সুযোগ নেই, এটা একটা মানে all statements which the court permits or requires to be made before it by witnesses, এর নাম এভিডেন্স। তো এর থেকে সহজ ভাবে
মানে আপনাকে তো এখানে আপনি দেখেন আমাদের সংবিধানে আমি এটা একটা চেক করে দেখেছি যে নতুন প্রযুক্তি আসার কারণে কোথাও কোনো শব্দ বদলাতে হবে কিনা, এটা একটা ফ্যান্টাস্টিক বিষয়। সেই 72-তে যেসব ওয়ার্ড পয়েন্ট করা হয়েছে এবং তার যে বাংলা করা হয়েছে তার মধ্যে আজকের আমরা যা যা কথা বলছি এগুলো সব ধারণ করে। আপনাকে কোনো একটা বাক্য যে মিসফিট হয়ে গেছে, আনফিট হয়ে গেছে, বা আপনি যেভাবেই আমরা বলি এই ধরনের এগুলো কোনো কিছু হয়নি। তো আমাদের সবটাই আমাদের লিগ্যাল রেজিম রয়েছে, আমাদের সবটাই সবকিছু জায়গা মতো রয়েছে, এবং আমাদের সরকারের পলিটিক্যাল যেটা ডিজিটাল বাংলাদেশের যে আমাদের এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই। এটা তো কোভিড এনে দেয়নি, ডিজিটাল বাংলাদেশের ঘোষণা আগেই ছিল, কোভিডের আগেই ই জুডিশিয়ারির পরিকল্পনা ছিল, আগেই আমাদের ইউএনডিপির সাথে আমাদের সবকিছু এগুলোর প্রশিক্ষণ বলেন, লিটারেচার তৈরি করা বলেন, কি করণীয় বলেন। আপনি যে এভিডেন্স অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের কথা বলছেন, আমাকে ল কমিশনের চেয়ারম্যান সাহেব বললেন যে উনি এই ড্রাফট 3 বছর আগে পাঠিয়ে রেখেছেন। তো সবগুলো সব ইনস্ট্রুমেন্ট তো আমাদের হাতে রয়েছে। কিন্তু মিস্টার মিজানুর রহমান খান, সেকশন 3 অনুযায়ী এবং ইন রেড উইথ সেকশন 45 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট, যেখানে সায়েন্স শব্দের ব্যবহার করা হয়েছে, অফ সায়েন্স 45 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট, এবং জাস্টিস এম মুনির তার একটা লিখিত এভিডেন্স অ্যাক্টের বই আছে 2 ভলিউমের, ওই বইয়ে উনি ডিটেইলস আলোচনা করেছেন। এই দুইটা সেকশনের অধীনে আমাদের তো কোনো এই এভিডেন্স অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের প্রয়োজনই নেই, এবং যেখানে কোর্ট বলে এভিডেন্স অ্যাক্টের সংজ্ঞাই বলে দিয়েছে অল স্টেটমেন্ট হুইচ দ্য কোর্ট পারমিট, মানে কোর্ট যা যা নেসেসারি মনে করবেন, পারমিট করবেন, তাই হয়ে যাবে এভিডেন্স। হ্যাঁ, আপনার সাথে আমি একমত, কিন্তু একটা হয়েছে কি, বাংলাদেশের মতো দেশে অনেক সময় দেখা যায় যে আপনি দেখবেন যে আমরা গত 1 দশকে এমন অনেক আইন আমাদের পার্লামেন্ট পাশ করেছে যার রিপিট আমাদের অন্য লয়ে ছিল, কিন্তু আমাদের এটা একটা টেন্ডেন্সি, যখন দেখা যায় যে ধরুন যে আপনি যখন স্পেসিফিক একটা আইন করেন তখন একটা অ্যাওয়ারনেস তৈরি হয়, স্টেক হোল্ডারদের মধ্যে এটার একটা গুরুত্ব পায়। সুতরাং আপনি আজকের খুব সহজেই যদি আমি যেটা আপনাকে বলছি যে এই তথ্য প্রযুক্তি আইন যেটা ব্যারিস্টার পাটোয়ারি সাহেব বলেছেন যে এটা সীমিত অর্থে আনা হয়েছে, অবশ্যই, এবং এত সীমিত যাকে আমি মানে আক্ষেপ করে বলতে চাই যে এটা একটা দুঃখজনক। কারণ হচ্ছে যে এইটুকু নেয়া যে কোর্টের প্র্যাকটিস এবং প্রসিডিওর, সেটা তো আমাকে সংবিধান নিজেই দিয়েছিল। আমার এই লেজিসলেশন, এই অর্ডিন্যান্স সাবঅর্ডিনেটেড, মানে সংবিধান নির্দিষ্টভাবে আমাকে যা এম্পাওয়ার করেছে সুপ্রিম কোর্টকে, সেইটা আমি একটা অর্ডিন্যান্স করে বা একটা অ্যাক্ট অফ পার্লামেন্ট দিয়ে সেইটুকু আমি আবার নিচ্ছি। এটা কিন্তু আপনি যদি কনস্টিটিউশনালি, আমি মনে করি যে এটা সংবিধান সম্মত নয়, এবং আমি মনে করি যে এটা বিচার বিভাগের যে স্বাধীনতা, যে কনসেপ্ট, যে স্পিরিট, তার সঙ্গে এটা যায় না। আমি কিন্তু ভেবেছিলাম যে এটা হয়তো নট উইথস্ট্যান্ডিং দিয়ে আমাদের হয়তো এই এভিডেন্স অ্যাক্টের এই বিষয়টাই আমি আপনাকে বলি, আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে হোয়াই দিস লেজিসলেশন, কেন অর্ডিন্যান্স। এবং আরো একটা প্রক্রিয়া দেখবেন, আমরা গণতন্ত্র থেকে এরশাদ আমলের সবকিছু হতো অর্ডিন্যান্স দিয়ে, সামরিক শাসনে সবসময় অর্ডিন্যান্স দিয়ে হতো, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা হতো না। তারপর কিন্তু এই সরকারের সময় অনেকগুলো লেজিসলেশন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু আপনি এই ক্ষেত্রে আপনি এসে দেখবেন যে তারা শুধু অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতিদের ফুল কোর্টের মিটিং এর পরেই এই লেজিসলেশন হলো, এটার কোনো ড্রাফট জনসাধারণের মধ্যে দেখানো হলো না, এগুলো বারগুলো এটা দেখতে পেল না। এই যে অংশীজনদেরকে না দেখি, ইভেন স্টিল এই যে পার্লামেন্টের যে একটা পার্লামেন্ট যেটা দিয়েছিল, তাদের যথেষ্ট সময় ছিল এটা ডিসেমিনেট করা, কিন্তু তারা সেটা করলেন না। এবং তারা যে আপনার সাথে আমি শুধু এটাই বলছি যে আমি বক্তব্য শেষ করি যে এটা একটা বিরাট সম্ভাবনাময়, এবং যে আমি এটাকে বলবো যে ব্যারিস্টার শামীম সাহেব যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর, এটা আমি জানতাম না যে ওনার এই অঙ্গীকার যে তিনি এই ভার্চুয়াল কোর্ট চিরস্থায়ীভাবে চান, এই যে জায়গাটা আমি মনে করি যে এখন ইট ইজ দ্য টাইম। এবং একবার আমি এই প্রসঙ্গে বলি যে এক সময় কিন্তু আমাদের অনেক ধ্যান ধারণা ছিল, যেমন আমি বলি যে মাননীয় প্রধান বিচারপতি সংবিধানের 100 অনুচ্ছেদের আওতায় একটা অস্থায়ী বেঞ্চের কথা বলেছিলেন চিটাগং এ, সেটা কিন্তু আমাদের এই সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের সেটা বিবেচনায় নিতে অপারগ থেকেছেন। আমি মনে করি যে সেটা ইমিডিয়েটলি পুনর্বিবেচনা হওয়া উচিত, এবং সংবিধানের 100 অনুচ্ছেদের আওতায় এই যে আমাদের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোতে ভার্চুয়ালি এখন 100 অনুচ্ছেদের ইমিডিয়েট আমি ইনভোক
করাটা আমি দেখতে চাই। ধন্যবাদ। যে এবং এটার সঙ্গে এবং 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 ভার্চুয়ালি আপনি এই যে রেন্ট মানে কালেকশন, যে বাড়ি ভাড়া আইনটা সারা দেশে মানুষ এটা সাফার করছে, কিন্তু সেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট জাজদের নিয়োগ মানে দিয়ে চালানোর কথা, কিন্তু সেটা সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দিচ্ছেন না। এটা কিন্তু এই দায়িত্বটা সুপ্রিম কোর্টের। সুতরাং আমি মনে করি যে অবিলম্বে ডিভিশন বেঞ্চ গঠন করা এবং এই যে সারেন্ডার অ্যান্টিসিপেটরি বেইল, আমি যেটা বলছিলাম যে সেই হাইকোর্ট ডিভিশনের একটা আছে, ওই রায়টা আমি পড়লাম একটু আগে, সেখানে পরিষ্কার লেখা আছে যে ফিজিক্যাল প্রেজেন্সের দরকার নেই। এবং আমাকে বলা হয়েছে যে এটা অ্যাপিলেট ডিভিশনের সাবসিকুয়েন্ট কোনো রায় দ্বারা এটা উল্টে দেওয়া হয়নি। ইফ ইট ইজ, তাইলে পরে আমার যে প্লিট করার যে অধিকার, সেটা আমার মনে হয় যে আপনি সেটাকে শাস্তি দিতে পারেন কিনা সেটা একটা বিরাট প্রশ্ন। কারণ আপনি রিজেক্ট করতে পারেন, সেটা অন্য জিনিস, কিন্তু আমার কাছে একটা লেজিসলেশন রয়েছে, সেটা আপনি এটা করতে পারেন না। সুতরাং আমি বলবো যে এখন এই জুরিডিকশনকে ব্যাপক এবং বিস্তৃত করার ক্ষেত্রে যা যা করণীয়, ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে একটা গ্র্যান্ড কনফারেন্স হোক, সেখানে সংলাপ হোক, অনেক ভুল বুঝাবুঝির অবসান হবে। মিস্টার মিজানুর রহমান খান, আমাদের হাতে সময় একেবারে কম, আমরা কি 10 মিনিট এক্সটেন্ড করতে পারি? তাহলে আমরা আবার জয়েনিং করতে হবে আর কি। মানে মিস্টার পাটোয়ারি, আমার মনে হয় যে আপনি একটা কনক্লুশন বা ব্যারিস্টার শামীম সাহেবকে একটা উপসংহারে একটা কথা বলার মধ্যে এটা শেষ হতে পারে। মিস্টার পাটোয়ারি, আপনি আপনার শেষ বক্তব্যটি বলেন। সবই বলে ফেলেছেন। আসলে আমি একটু বলি, আমাদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম হচ্ছে মূলত দুই ধরনের। একটা হচ্ছে জুরিস্টিক অ্যাক্টিভিজম। মিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্লিজ আপনি আপনার বক্তব্য একটু শেষ করুন। আরেকটা প্রশ্ন আছে, সেটাও করব আপনার এই পর্যায়ে বলে। আরেকটা প্রশ্ন আছে, আমি একটু সময় পাচ্ছি যদি বলি। কারণ হচ্ছে যখনই জুডিশিয়াল অ্যাক্টিভিজম মানেই হচ্ছে এই যে জাস্টিস ডেলিভারি সিস্টেমে জাস্টিস দিতে গিয়ে যে প্রবলেম গুলো ফেস করবে জুডিশিয়ারি, সেগুলো সলভ করা। আপনি দেখেন একসময় পিআইএল করা হতো অনলি পত্রিকার রিপোর্টের ভিত্তিতে, সুমুটো। এটা তো কোনো বিধান কিন্তু আমাদের সংবিধানেও নাই, কারণ আমাদের আর্টিকেল 102 বলছে অন অ্যান অ্যাপ্লিকেশন, বাট এটা আমরা করছি বিকজ অফ জাস্টিস। এবং আপনার ইন্ডিয়াতে তো বিভিন্ন প্রিজনাররা জেলখানা থেকে চিঠি লিখতো চিফ জাস্টিসকে, এবং বেন সুনীল বাত্রা, ডিকে মালহোত্রা, ডিকে বসু, এই ধরনের ফেমাস কেসগুলোর মাধ্যমে কিন্তু ওখানে এপিস্টোলারি জুরিসডিকশন ডেভেলপ করে চিঠি লিখে মামলা করা, অর্থাৎ সেই চিঠির ভিত্তিতেই একটা সুমোটো রুল ইস্যু করে দিত। আপনি অবাক হবেন জেনে আমাদের এই রিজিয়নে 1963 তে জাস্টিস মোর্শেদ, উনি এই চিঠির ভিত্তিতে একটা মামলা নিয়েছিলেন সুপ্রিম কোর্টে। আমরা রেফারেন্স আপনাকে দিতে পারি। এটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল GL ভট্টাচার্য ভার্সেস ঢাকা 175। অর্থাৎ যেখানে জাস্টিস করতে হবে সেখানে জাস্টিস করতে হবে। মেয়ার টেকনিক্যালিটিস দিয়ে আপনি সাবস্টিটিউটিভ জাস্টিসকে অবস্ট্রাক্ট করবেন না, করতে পারবেন না। এটা আমাদের ইতিহাসের ট্রেডিশন। এখন সেখানে আমরা এই অনলাইন করতে গিয়ে এভিডেন্স অ্যাক্টের ওখানে কোনো বাধা হচ্ছে বা এখানে প্রবলেম বা এই সমস্যা, এগুলো আসলে আমাদের এখানে শোনার মতো সময় আমাদের এখন নাই। আমাদের এখন এগিয়ে যাওয়ার সময়। আমরা এটা পারিনি। 1999 এ লর্ড উলফ ইংল্যান্ডে একটা ম্যাসিভ রিপোর্ট করেছে, অ্যাক্সেস টু জাস্টিস। আমরা যখন ছাত্র ছিলাম এই রিপোর্টটা অনেক কিছু আমাদের পড়তে হতো, প্রস এন্ড কনস। উনি বললেন যে আজ থেকে জুডিশিয়ারিতে কোনো লিগ্যাল জার্গন ইউজ হবে না, নো ল্যাটিন ম্যাক্সিম। বিউটিফুল ম্যাক্সিম গুলো দেখবেন আপনি 99 সালের পর থেকে ইংল্যান্ডের জাজমেন্টে ড্রাফটিং আর ম্যাক্সিম ব্যবহার করা হয় না, ল্যাটিন ম্যাক্সিম, সিম্পল ইংলিশ উনি বলে দিলেন। দেন উনি বললেন যে অ্যাডভাইজারিয়াল সিস্টেম থেকে আমাদের ইনকুইজিটরিয়ালে যেতে হবে, অ্যাক্টিভ কোর্ট ম্যানেজমেন্ট। জাজ সাহেবরা আম্পায়ার হিসেবে থাকবে, দুই পক্ষ খেলবে, সময় নষ্ট করবে, নো। কোনো কোনো ক্ষেত্রে জজ সাহেব স্বপরিচিত হয়ে দ্রুত সলভ করে দেবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে আরবিট্রেশন অ্যাক্টের যে মামলাগুলো ডিস্ট্রিক্ট কোর্টে বা হাইকোর্টে আমরা করি, মোস্টলি সেকশন 42 অর্থাৎ রেসিশন অফ ক্যান্সেলেশন অফ আরবিট্রাল অ্যাওয়ার্ড, অর সেকশন 7 একটা ইন্টারিম ইনজাংশন, অর সেকশন 12 অ্যাপয়েন্টমেন্ট অফ আরবিট্রেটর। এই ধরনের একটা সিম্পল অ্যাপ্লিকেশনও আমাদের লাগে 2 থেকে 3 বছর। কেন লাগে? বিকজ এখানেও ওই সিপিসির চিন্তাগুলো জজ সাহেবের মাথার মধ্যে ঘুরতে থাকে, সার্ভিস, সমন, সাক্ষী, সবকিছু, হুইচ ইজ অনলি 5 মিনিটে এটা জজ সাহেবরা করতে পারেন এবং অনলাইনে করতে পারেন। অলরেডি আমাদের সিস্টেমে অন্তত 20 থেকে 30% মামলা আছে যেটা অনায়াসে অনলাইনে করা সম্ভব। প্রিএমশন, সাকসেশন কেস, তারপরে যে আরবিট্রেশন অ্যাক্টের মামলাগুলো
8টা থেকে 5টা করে ক্লাস নেয়, তাহলে দিনে হলো 400 ক্লাস, প্রতি সপ্তাহে 8 থেকে 10,000 ক্লাস প্রতি মাসে নেওয়া হয়, অর্থাৎ 10,000 ঘন্টা ক্লাস একটা বিশ্ববিদ্যালয় নিচ্ছে অনলাইনে। স্কুলগুলোও তাই নিচ্ছে। সেখানে সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি এত কম সময় কেন জুডিশিয়ারির পিছিয়ে ব্যয় করছে? এটা ফুল সুইং অপারেশন করতে হবে। আর যেটা আমি বলবো, অবশ্যই দরকার প্রচুর ট্রেনিং দিয়ে আইস ব্রেকিং করে দেয়া। যদি আইস ব্রেকিং করে দেওয়া হয় তাহলে সকলেই এই সিস্টেমটা বুঝবে। দেখুন, আজকে আমাদের ট্রেডিশনাল একটা ইয়াং লয়ারের পক্ষে তার চেম্বার দেয়া, তার বই কেনা, তার অফিস ভাড়া নেওয়া অনেক এক্সপেন্সিভ বিষয়। একটা অনলাইন সিস্টেমে থাকলে তার দরকার একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার, আর কিছু দরকার নেই। আর লিগাল নলেজ, অবশ্যই সেটার কোনো বিকল্প নেই। লিগাল স্কিল, সেটার কোনো বিকল্প নেই। তো আমি মনে করি যে আইনটার পাশাপাশি দরজা খুলে দেওয়া উচিত। টোটাল ভার্চুয়াল কোর্ট সিস্টেম থাকবে, টোটাল অনলাইন প্রযুক্তি সব ব্যবহার করা হবে। যেখানে যে প্রবলেম হবে সুপ্রিম কোর্ট প্র্যাকটিস ডিরেকশন দিয়ে, রায় দিয়ে খুব দ্রুত সেগুলো সমাধান করবেন। প্র্যাকটিস ডিরেকশন লর্ড চিফ জাস্টিস, যিনি ক্রিমিনাল ডিভিশনের হেড, উনি যখন দেখেন যে কোনো এম্বিগুইটি আসছে, উনি তখন একটা অর্ডার দেন, নন জুডিশিয়াল অর্ডার, কোর্টের বাইরে, এক্সট্রা জুডিশিয়াল, এবং সেটা বাইন্ডিং ইফেক্ট থাকে এবং সেটাই প্র্যাকটিস ডিরেকশন হিসেবে ইউজ হয়। আমাদের এই আইনে এই সুযোগ করে দিয়েছে। আমি মিজান ভাইয়ের সাথে একমত। এই আইনটা 6 লাইন 6 সেকশনের দরকার ছিল না। এই আইনটা শুধুমাত্র 3 লাইনের একটা আইন হতে পারত। নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইন ইন এনি আদার ল, all courts in Bangladesh can exercise online court system or virtual court system without any hindrance as per law. Simple 3 লাইনের একটা আইন দিলে বাকিটা জুডিশিয়ারি নিজেরা ডেভেলপ করে নিত। আপনি এই বিশাল পরিধিকে আইন দিয়ে ডেভেলপ করতে পারবেন না। সেই সুযোগটা জুডিশিয়ারিকে দেওয়া উচিত, এবং জুডিশিয়ারিও এখন উচিত একটা এক্সেপশনাল লিডারশিপ দেখানো। বারেরও উচিত একটা এক্সেপশনাল লিডারশিপ দেখানো। চিপ পপুলিজমে বার লিডাররা ভুগে যাচ্ছে, অর্থাৎ এই যে বিশাল আইনজীবীরা অনলাইন সিস্টেমকে বাধা দিচ্ছে, অনেকেই এদের সাপোর্ট করছে। অনেকেই বলছে 3 দিনের মধ্যে সব কোর্ট খুলে না দিলে আন্দোলন করব। একটা সস্তা জনপ্রিয়তা ডেমোক্রেসির জন্য খুব ক্ষতিকর। ডেমোক্রেসি হ্যাজ বিন হাইজ্যাকড বাই চিপ পপুলিজম। আমরা জুডিশিয়ারিতে এটা চাচ্ছি না। বার বেঞ্চ মিলিয়ে যদি একসাথে আমরা চলতে পারি, ডেফিনেটলি একটা রেভলিউশনারি সিস্টেম আমরা গড়ে করতে পারবো। আমরা সেই প্রত্যাশায় থাকলাম। আর যেটি মিজান ভাইকে আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন, কারণ সংসদে একটা আলোচনা হচ্ছিল, একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বললেন কতদিন এই সিস্টেম চলবে, তখন মাননীয় প্রধানমন্ত্রী ইনফরমালি বললেন সারা জীবন চলবে। অর্থাৎ উনি চাচ্ছেন একটা স্থায়ী অনলাইন সিস্টেম। যদি উনি চেয়ে থাকেন, সরকার চেয়ে থাকে, তাহলে আমরা এটাকে ম্যাক্সিমাইজ কেন করবো না? যেখানে আমাদের হিউজ কেস লগ, যেখানে আমাদের হিউজ ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম আছে, বিচারকদের গাড়ি নাই, আদালতে বসার কক্ষ নাই, আদালতে বসার কক্ষে এসি নাই, ল্যাপটপ অবশ্য এখন দেওয়া হচ্ছে, এবং এটাও ইম্পর্টেন্ট। এই আইন করার সাথে সাথেই প্রত্যেক বিচারককে অনলাইন ফ্যাসিলিটিস অথবা তাদেরকে একটা এডিশনাল 5,000 থেকে 10,000 টাকা এডিশনাল রিমুনারেশন দেওয়া উচিত ছিল অন ফাস্টেস্ট অনলাইনের জন্য। এবং খুব হাই স্পিড অনলাইন যদি তাদের কাছে থাকতো, ইন্টারনেট থাকতো, তারা আরো সেবা দিতে পারতো। সেই সুযোগটাও আইনে না হলেও এটা সরকারের করতে হবে, কারণ এটা না করলে সেবার মান কমে যাবে। আমরা কম খরচে খুব দ্রুত একটা ভালো বিচার বিভাগের বিচার ব্যবস্থা করতে যাচ্ছি, সেটার জন্য অনলাইন সিস্টেমের কোনো বিকল্প নেই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার জনাব শামীম হায়দার পাটোয়ারি। আমি আমার পক্ষ থেকে মিজানুর রহমান খানকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে একটি বিষয় শুধু মিস্টার শামীম হায়দার পাটোয়ারির সহিত একমত পোষণ করে ইন এডিশন বলতে চাই যে আমাদের হাইকোর্ট ডিভিশন রুলস 1973 চ্যাপ্টার 11 ক্যাপিটালে এর 10 নম্বর রুলে চিঠির মাধ্যমে পাবলিক ইন্টারেস্ট বিষয়ে বা গুরুতর বিষয়ে রিট পিটিশন দায়ের করা যেতে পারে, ইহা আমাদের উক্ত আইনেই বলা হয়েছে। এবং ডক্টর ফস্টিনা পেরেইরা কয়েকজন বিদেশি বন্দীদের জন্য একটি চিঠি লিখেছিলেন, যার পরিপ্রেক্ষিতে তৎকালীন চিফ জাস্টিস মহোদয় উক্ত চিঠিটিকে একটি রিট পিটিশনের আবেদন হিসেবে গণ্য করে ক্রিমিনাল ম্যাটারে বিদেশিদের
বিদেশি বন্দীদের মুক্তির জন্য একটি বেঞ্চে দেন এবং সেই বেঞ্চ থেকে পরবর্তীতে সংশ্লিষ্ট বন্দীদের মুক্তির জন্য আদেশ প্রদান করা হয়। এই মামলাটি 53 ডিএলআর হাইকোর্ট ডিভিশন 414 পৃষ্ঠায় রিপোর্টেড হয়েছে। ধন্যবাদ প্রিয় মহোদয়গণ। আমরা bdlaws24news.com এর পক্ষ থেকে অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, ঘরে থাকুন, ফিজিক্যাল দূরত্ব মেনটেন করুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। খোদা হাফেজ।